আমরা পড়ব নবম শ্রেণীর মোলের ধারণা। প্রথমত এই মোল কি আমরা জানব। এসআই পদ্ধতিতে মোট 7টা প্রাথমিক বা মূল রাশি রয়েছে এবং তাদের এককও রয়েছে। সেই 7টার মধ্যে একটা রাশি হলো পদার্থের পরিমাণ, এবং সেই পদার্থের পরিমাণের একক হলো মোল। আমরা বলি 1 ডজন, 1 জোড়া, 10টা, 20টা, 50টা আমরা বলি। কিন্তু যদি সেই সংখ্যাটা লক্ষ পেরিয়ে, কোটি পেরিয়ে আরো অনেক অনেক বেশি হয়ে যায়, তখন রসায়নবিদরা সেই সংখ্যাটাকে মোল হিসাবে উপস্থাপিত করেন। তাহলে কোনো পদার্থের 1 মোল বলতে কি বোঝায়? যে যার মধ্যে অণু, পরমাণু, আয়ন যে কোনো হতে পারে, তার সংখ্যা 12 গ্রাম কার্বনের যে 12 C12 আইসোটোপ, 6C12 এই আইসোটোপ, এখানে যতগুলি কার্বন আছে, কার্বন পরমাণু আছে, তার সঙ্গে সমান। এইটা হচ্ছে মোলের সংজ্ঞা। তারপর বিজ্ঞানী মিলিকান এই 12 গ্রাম 6C12 কার্বনের আইসোটোপে যে কার্বনের সংখ্যা উনি বের করেছিলেন 6.022 ইন্টু 10⁻23। এই সংখ্যাটাকে বলছে অ্যাভোগাড্রো সংখ্যা। তার মানে 1 মোল পেন্সিল সমান এতগুলো পেন্সিল, 6.022 ইন্টু 10⁻23টি পেন্সিল। তার মানে 1 মোল কোনো পদার্থে যত সংখ্যক সেই পদার্থটা গঠনকারী উপাদান কণা থাকবে, মানে অণু বললে যদি আমরা বলি যে 1 মোল অণু, তার মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু। যদি আমরা বলি 1 মোল পরমাণু, তাহলে বলবো 6.022 ইন্টু 10⁻23টি পরমাণু আছে, এবং অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তাহলে এইখান থেকে অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে সেটাও আমরা পেয়ে যাব, যে কার্বনের 6C12 এই যে আইসোটোপ, সেখানের 12 গ্রামে যতগুলি কার্বন পরমাণু আছে, সেই সংখ্যাটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এবং সেই অ্যাভোগাড্রো সংখ্যার সমান পরিমাণ পদার্থটাই হলো 1 মোল। অর্থাৎ 1 মোল সমান কতগুলি না 6.022 ইন্টু 10⁻23টি। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা সমান কত না এটাই। অ্যাভোগাড্রো সংখ্যার কিন্তু কোনো একক নেই। এই অ্যাভোগাড্রো সংখ্যা 10⁻23, মানে এখানে 1-এর পিঠে 23টা শূন্য, তার মানে এটা একটা বিশাল বড় একটা সংখ্যা। এখন আমরা জানবো পারমাণবিক ভর বলতে কি বোঝায়। আমরা জানি যে মৌলের ক্ষুদ্রতম কণাটি হলো পরমাণু, এবং সেই পরমাণুকে কখনোই কিন্তু একটা কোনো তুলা দণ্ড দ্বারা, মানে যে দাঁড়িপাল্লা, কোনো সূক্ষ্ম দাঁড়িপাল্লা দিয়েও সেটাকে সরাসরি তার ভর মাপা যাবে না, সেটা খুবই নগণ্য। তাহলে সেইখানে যদি প্রকাশ করা হয় একটা পরমাণুর প্রকৃত ভরকে, সেখানে আমরা সেটাকে যদি গ্রামে বলি, সেটা অনেক বড় হয়ে যাবে, বা কিলোগ্রাম এককটা আরো বড় হয়ে যাবে।
তাহলে সেই এত ছোট ছোট পরিমাণগুলোকে মাপার জন্য যে এককটা নেওয়া হয় সেই এককটাই পারমাণবিক ভর মাপার জন্য আমরা ব্যবহার করি। তার মানে পারমাণবিক ভর মাপার জন্য আমরা গ্রাম বা কিলোগ্রাম সাধারণত ব্যবহার করব না। আমরা সেখানে কি করব না, কোনো একটা পরমাণুর ভরকে আমরা প্রমাণ ধরে নেব, মানে তার সাপেক্ষে যাতে অন্যান্য পরমাণুগুলির তুলনা করে আমরা ভর বের করতে পারি, সেই তুলনামূলক ভরটাই হবে সেই মৌলটার পারমাণবিক ভর। তো এখন হাইড্রোজেন তো সবচেয়ে হালকা, হাইড্রোজেনের পারমাণবিক ভর বা পরমাণুর ভর যদি আমরা 1 ধরে নিই, তাহলে অন্যান্য মৌলগুলো এর তুলনায় যত গুণ ভারী, মানে একের চেয়ে কেউ যদি 10 গুণ ভারী হয় তার পারমাণবিক ভর 10। এই হাইড্রোজেনের অর্থাৎ এই একের চেয়ে যদি কেউ 16 গুণ ভারী হয় তার পারমাণবিক ভর 16। এই একের চেয়ে অর্থাৎ এই হাইড্রোজেনের পারমাণবিক ভর যেটা 1, তার চেয়ে কোনো পরমাণু অন্য কোনো মৌলের পরমাণু যদি 32 গুণ ভারী হয় তাহলে সেই মৌলটির পারমাণবিক ভর 32। এইভাবে আমরা হাইড্রোজেন স্কেলে আমরা পারমাণবিক ভরকে নিতে পারি। কিন্তু হাইড্রোজেন পরমাণুর ভরকে আমরা যদি 1 ধরে আমরা যদি অন্যান্য মৌলের পারমাণবিক ভর বের করি, সেগুলো কিন্তু বেশিরভাগই পূর্ণ সংখ্যা নয়। এছাড়া হাইড্রোজেন তো খুবই হালকা, তাহলে হাইড্রোজেন স্কেলে আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে তার পারমাণবিক ভর মাপি, সেটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তার জন্য পরবর্তীকালে বিজ্ঞানীরা ইউপ্যাক সংস্থা কার্বন স্কেলে এটাকে কনভার্ট করে দেয়, অর্থাৎ হাইড্রোজেন স্কেলে না মেপে কার্বনের বদলে কার্বনের সাপেক্ষে অন্যান্য মৌলের পারমাণবিক ভরগুলি মাপা হয়েছিল। সেটা কিভাবে না, কোনো মৌলের একটি পরমাণু একটি 6C12 কার্বন পরমাণুর বা আইসোটোপের ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। তো হাইড্রোজেনের বেলায় আমরা 1 ধরেছিলাম, 1 এর থেকে যত গুণ ভারী, আর এখানে 1/12 অংশ ধরলাম। আমরা তো জানি যে এই যে 6C12 এর ভর 12, তাহলে 12 এর 1/12 মানে সেই একেই আমরা ফিরে যাব। কিন্তু এখানে সুবিধা হচ্ছে এই হাইড্রোজেনটা ছিল অনেক হালকা, তাই অসুবিধা হতো, কিন্তু এখানে এই কার্বনটা হাইড্রোজেনের তুলনায় 12 গুণ ভারী। তাহলে সেই কারণে আমরা কার্বন নিয়ে কাজ করলে আমরা অনেক সুবিধা পাবো। তাছাড়া কার্বনের যে পারমাণবিক ভর সেটা পুরোপুরি 12, মানে কোনো ভগ্নাংশ সেখানে নেই। এই কারণে আমরা বলি যে মৌলের পারমাণবিক ভর সমান কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই 6C12 এর ভরের 1/12 অংশের ভর, বা 1/12 ইন্টু 6C12 আইসোটোপের পরমাণুর ভর, একটি পরমাণুর ভর। এইভাবে আমরা কার্বন স্কেলে পারমাণবিক ভরের ধারণা পেতে পারি। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম পরমাণু। আমরা যদি পারমাণবিক ভর যেটা শিখলাম সেটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব গ্রাম পারমাণবিক ভর। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে গ্রাম পারমাণবিক ভর হবে 1 গ্রাম। কার্বনের পারমাণবিক ভর 12, তাহলে গ্রাম পারমাণবিক ভর হবে 12 গ্রাম। অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হবে 16 গ্রাম। এইভাবে আর কোনো মৌলের পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে সেই গ্রামে প্রকাশিত সেই ভরকে বলা হয় 1 গ্রাম পরমাণু। অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর যে ভরটা সেটাই হচ্ছে 1 গ্রাম পরমাণু। তার মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান হয়ে যাবে 16 গ্রাম অক্সিজেন।
কারণ অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর হচ্ছে 16। তার মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন বলতে বোঝাবে 16 গ্রাম অক্সিজেন। এখন এই সমস্ত যে পরমাণুর ভর, এগুলোকে প্রকাশ করার সুবিধার জন্য আমাদের একটা নতুন একক, সেটা হচ্ছে পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট, AMU, বা অনেকে শুধু ইউও বলে, সেটা আমরা নিয়ে আসব। সেটা কি না, আমরা কার্বন স্কেলের সংজ্ঞাটা যেটা দিয়েছিলাম, এটাই হচ্ছে সেই পারমাণবিক ভর এককটাকে আমরা বলে দেবো। অর্থাৎ কার্বনের সেই 6C12 বা শুধু C12 আইসোটোপের একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশের যেটা ভর, সেইটাই হচ্ছে পারমাণবিক ভর একক। তাহলে সেই পারমাণবিক ভর এককের আমরা মান বের করে দিই। আমরা একটু আগেই শিখেছি যে 6.023 ইন্টু 022 ইন্টু 23টি কার্বন 6C12 পরমাণুর ভর 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত হবে? 12/6.023 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে তার এই ভরের 1/12 অংশ পরিমাণ কত? এই ভরের 1/12 অংশ মানে 1/12 ইন্টু 12/6.022 ইন্টু 10⁻23, মানে 12 কেটে গেল, চলে আসবে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তার মানে আমরা জেনে গেলাম যে এক পারমাণবিক ভর একক সমান 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হয়ে যাচ্ছে ওই অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর এককের সাথে গ্রামের সম্পর্ক। তার মানে এই পরিমাণটা কত ছোট আমরা দেখতে পাচ্ছি। -24 মানে দশমিকের পরে 24টা, দশমিকের পরে 23টা শূন্য বসবে, তারপর সংখ্যাটা আসবে। তো এখন এই পারমাণবিক ভর এককের সাথে আমরা একটা পরমাণুর প্রকৃত ভরের সাথে সম্পর্ক করব। পারমাণবিক ভর এবং একটি পরমাণুর প্রকৃত ভরের মধ্যে সম্পর্ক। পারমাণবিক ভর মানে কি না, মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বাই 1/12 ইন্টু একটি C12 পরমাণুর প্রকৃত ভর। তার মানে এই যে 1/12 ইন্টু C12 পরমাণুর ভর, এইটাই তো পারমাণবিক ভর একক। তার মানে আমরা বসিয়ে দিতে পারবো পারমাণবিক ভর সমান পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভাইড বাই 1 AMU। এটাই হয়ে গেল মৌলের পরমাণুর পারমাণবিক ভরের সাথে বা পরমাণুর প্রকৃত ভরের সাথে পারমাণবিক ভরের সম্পর্ক। তার মানে নাইট্রোজেনের পারমাণবিক ভর যদি 14 বলি, তাহলে তার প্রকৃত ভর কত হবে না, মৌলের একটি পরমাণুর ভর সমান হয়ে যাবে পারমাণবিক ভর ইন্টু 1 AMU, কোনাকুনি গুণ হয়ে যাবে। তার মানে 14 ইন্টু 1 AMU মানে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। মানে আমরা এখান থেকে গুণ করলেই মানটা পেয়ে যাব। 14 সাথে এটা গুণ করব আর 10⁻⁻24টা রেখে দেবো যেমন তেমন। এই রকম ভাবে আমরা পারমাণবিক ভর থেকে প্রকৃত ভর বের করতে পারি। ঠিক সেই একই রকম পদ্ধতির দ্বারা আমরা আণবিক ভর বের করব। অর্থাৎ সেখানে শুধু পরমাণুর বদলে অণু লিখতে হবে, কিন্তু কার্বন স্কেলে কার্বনের ক্ষেত্রে পরমাণুই লিখতে হবে। অর্থাৎ আমরা কোনো মৌলের আণবিক ভর সমান বলবো মৌল বা যৌগের একটি অণুর ভর ডিভাইডেড বাই 1/12 ইন্টু 6C12 এর একটি পরমাণুর ভর। কারণ যেহেতু আমরা এই কার্বন স্কেলে নিচ্ছি, কার্বন স্কেলটাই হচ্ছে যে 6C12 এর একটি পরমাণুর ভরের 1/12 অংশ।
এর তুলনায় একটা মৌল বা যৌগের একটা অণু যত গুণ ভারী সেটাই তার আণবিক ভর। ঠিক আগের বারে যেমন পরমাণুটা বলছিলাম যে একটা পরমাণু যত গুণ ভারী সেটা তার পারমাণবিক ভর, এখানে ঠিক সেরকম অণু বললে আণবিক ভর হয়ে গেল। তাহলে আণবিক ভর আমরা কি করে বের করব? না, আমরা যদি ওজোন গ্যাস ধরি O3, ও মানে তার পারমাণবিক ভর 16, তাহলে 3 ইন্টু অক্সিজেনের পারমাণবিক ভর মানে 16 3 48 হয়ে গেল ওজনের আণবিক ভর। এরকম ভাবে আমরা পেয়ে যাব। ঠিক তেমনি ভাবে আমরা যদি সেটাকে গ্রামে প্রকাশ করে দিই তাহলে হয়ে যাবে গ্রাম আণবিক ভর। মানে 1 গ্রাম অণু ওজন সমান 48 গ্রাম ওজন। 1 গ্রাম অণু ওজন সমান 48 গ্রাম ওজন গ্যাস। ঠিক তেমনি জলের H2O হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে দুটোর জন্য 2 1 কে 2, আর অক্সিজেনের পারমাণবিক ভর 16, তাহলে এই যে জলের অণুর আণবিক ভর হয়ে গেল 18। তার মানে আমরা যদি বলি 1 গ্রাম অণু জল সমান হয়ে যাবে 18 গ্রাম জল। 1 গ্রাম অণু জল সমান 18 গ্রাম জল। কিন্তু কিছু কিছু অণু আছে তারা অণু হিসাবে থাকে না, যেমন কিছু আয়নীয় যৌগ আছে। আমরা যে নুন খাই সোডিয়াম ক্লোরাইড, সেইখানে কিন্তু সেটা অণু হিসাবে অবস্থান করে না, থাকে না। সেই জন্য তাদের সংকেত ওজন বা সংকেত ভর ব্যবহার করা হয়। সংকেত ভর। তাহলে সোডিয়াম ক্লোরাইড বা খাবার নুন, তার সংকেত ওজন কত হবে বা আণবিক ভর কত হবে? অ্যাকচুয়ালি আণবিক ভর এখানে বলা হবে না, এখানে সংকেত ভরই বলবো আমরা। সংকেত ভর হবে সোডিয়ামের পারমাণবিক ভর 23, ক্লোরিনের 35.5। সংকেত ভর সোডিয়াম ক্লোরাইডের হয়ে গেল 58.5। তার মানে আয়নীয় যৌগে একটা সংকেত এককের মধ্যে যে পরমাণুগুলো রয়েছে তাদের পারমাণবিক ভরগুলো যোগ করে দেবো, পেয়ে যাব সংকেত ভর। ঠিক তেমনি ভাবে আমরা Na2CO3 10H2O কাপড় কাচা সোডা, তারও আমরা সংকেত ভর পেয়ে যাব। সোডিয়ামের দুটো পারমাণবিক ভর মানে 2 ইন্টু 23, কার্বনের পারমাণবিক ভর 12, 3টে অক্সিজেনের পারমাণবিক ভর 16 3 48। 10 অণু জলের জন্য বের করব, 10 কমন নেব। জলের আমরা বের করেছিলাম 2 + 16, তাহলে টোটাল হয়ে গেল 46 আর 12 58, 58 এবং এখানে আবার 58, 48 আর 10 58 116। সরি, ভুল হলো, এখানে হচ্ছে 46, এখানে 12, এখানে 48, এখানে 18 10 180, তাহলে টোটাল আমার হয়ে গেল 286। এইটা হয়ে যাচ্ছে কাপড় কাচা সোডার সংকেত ভর। এবং এটা আমরা যদি গ্রামে প্রকাশ করে দিই আবার সেই বলবো গ্রাম সংকেত ভর। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম সংকেত ভর 58.5 গ্রাম, কাপড় কাচা সোডার গ্রাম সংকেত ভর 286 গ্রাম। এখন যদি আমরা বলি যে 1 মোল কার্বন পরমাণু সমান কতগুলি কার্বন পরমাণু? না, অবশ্যই 6.022 ইন্টু 23টি কার্বন পরমাণু। আমরা যদি বলি 1 মোল অক্সিজেন অণু সমান কতগুলি অণু? না, 6.022 ইন্টু 23টি অক্সিজেন অণু। তাহলে শুধু 1 মোল অক্সিজেন বললে কোনো মানে হবে না, হয় পরমাণু বা অণু উল্লেখ করতে হবে। কারণ অক্সিজেন তো আমার পরমাণু ও হিসাবে বলতে পারি, অণু O2 হিসাবেও বলতে পারি। তাহলে আমরা যদি 1 মোল অক্সিজেন পরমাণু বলি তাহলে ও বোঝাবে, আর 1 মোল অক্সিজেন অণু বললে O2 বোঝাবে।
তার মানে শুধু অক্সিজেন বললে কিন্তু ভুল বলা হবে, হয় অণু কিংবা পরমাণু বলতে হবে। আর ভরের সাপেক্ষে তো মোলের ধারণা আমরা পেয়েই গেছি, যে 1 মোল জল মানে 1 মোল জলের অণু মানে হচ্ছে 1, তার মানে 1 গ্রাম অণু জল। মোল মানে গ্রাম অণু, আর গ্রাম অণু মানে তার আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যেটা হবে মানে 18 গ্রাম জল। তাহলে 1 মোল জলের অণু সমান 1 গ্রাম অণু জল মানে 18 গ্রাম জল। ঠিক তেমনি ভাবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু সমান 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম। কিভাবে পেলাম? সি এর পারমাণবিক ভর 12, দুটো ও আছে O2-র জন্য, তাহলে 16 দুগুণে 32 আর 12 44, অর্থাৎ 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে হয়ে যাবে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা একটা নতুন জিনিস নাম শুনবো, সেটা হচ্ছে এসটিপি। এর মানে হচ্ছে প্রমাণ চাপ ও তাপমাত্রা। প্রমাণ চাপ কত না? প্রমাণ চাপ হচ্ছে 76 সেমি পারদের চাপ, বা এটাকে বলা হয় 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার। এই যে পি রয়েছে, এই পি মানে প্রেসার, সেই প্রেসারের মানটা কত না 76 সেমি পারদ বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। এটা মিলিমিটার করলে 760 মিলিমিটার হবে। আর এই যে টি মানে টেম্পারেচার বা উষ্ণতা, এটা কত না? এটা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তার মানে যদি কোনো গ্যাস এই 76 সেন্টিমিটার পারদ চাপে বা 1 অ্যাটমসফিয়ার চাপে থাকে এবং তার উষ্ণতা যদি 273 কেলভিন বা 0 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে আমরা বলবো সেই গ্যাসটা এসটিপিতে রয়েছে, মানে প্রমাণ চাপ ও উষ্ণতায় রয়েছে। এবং সেই সময় সেই প্রত্যেকটা গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয়, মানে 22,400 মিলিলিটার হয়, তাকেই আমরা বলবো 1 মোল গ্যাস। এবং সেই আয়তনগুলোকে বলা হবে মোলার আয়তন। তার মানে আমরা যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাস সমান কি বলবো? সমান বলবো এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড বা 22,400 সিসি বা 22,400 মিলিলিটার কার্বন ডাইঅক্সাইড। এটা কিন্তু প্রত্যেকটা গ্যাসের 1 মোলের আয়তন। 1 মোল অক্সিজেনের আয়তন এসটিপিতে 22.4 লিটার, 1 মোল নাইট্রোজেনের আয়তন এসটিপিতে 22.4 লিটার, 1 মোল সালফার ডাইঅক্সাইডের আয়তন এসটিপিতে 22.4 লিটার। তাই এই 22.4 লিটারকে বলা হয় মোলার আয়তন। অর্থাৎ নির্দিষ্ট চাপ ও তাপমাত্রায় 1 মোল পরিমাণ কোনো গ্যাস যে আয়তন দখল করে তাকে বলা হয় ওই পদার্থের মোলার আয়তন। এসটিপিতে এই মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার।